হার্ট অ্যাটাকের ঝুঁকি কাদের জানেন? যাদের হার্টের চলাফেরা নাই। হার্টের চলাফেরা নাই মানে কি? মানে রক্ত চলাচল অনিয়মের ফলে যে কটা রোগ হয় তার ভিতর ডায়াবেটিস হলো একটি। এই একটি রোগের আবার কতগুলো শাখা প্রশাখা, যেমন লিভার নষ্ট, লিভার সিরোসিস, যেমন কিডনি নষ্ট, কিডনিতে আপনার পরবর্তীতে ডায়ালাইসিস অথবা কিডনি ট্রান্সপ্লান্ট। এভাবে দেখা যাচ্ছে যে পেটেরও প্রবলেম হয়, জয়েন্টের প্রবলেম হয়, নি জয়েন্ট কেটে ফেলতে হয়, মাজায় প্রবলেম হয়, মাজায় অপারেশন লাগে, এরকম বহু প্রবলেম হয় শুধু ডায়াবেটিসের কারণে। ডায়াবেটিস থেকে হয় আরও অনেক রোগ, যেমন ডায়াবেটিসের কারণে চোখ নষ্ট হয়, এটাকে বলে ডায়াবেটিস রেটিনোপ্যাথি বা চোখে সমস্যা ডায়াবেটিসের কারণে। নার্ভে সমস্যা হয়, এটার নাম হলো নিউরোপ্যাথি। নিউরোপ্যাথি হলে এমনও হতে পারে একটা সময় পাও কেটে ফেলতে হতে পারে, তারপরে চোখ অন্ধ হয়ে যেতে পারে, তারপরে হার্ট অ্যাটাক হতে পারে, এমনকি রুগীটা মারাও যেতে পারে, অথবা ওপেন হার্ট লাগতে পারে, অথবা রিং লাগতে পারে, অথবা একসময় মারাও যেতে পারে। তো এই হার্ট অ্যাটাকের জন্য যে মূল কারণ সেটা হলো ডায়াবেটিস। আরও অনেক কারণ আছে, কিন্তু ডায়াবেটিস একটি কারণ। ওর ইনসুলিন রেজিস্ট্যান্সটা দূর করে দিবে, তাহলে সামনে 60-70টা রোগ হওয়ার আর তার কোনো সুযোগ থাকছে না। কোষে ওভারলোড এইটার কারণে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, আর ইনসুলিন রেজিস্ট্যান্সের হয় অনেকগুলো রোগ। তাহলে এটা হলো একটা বটবৃক্ষের মতো, তা আমরা এটার নাম দিয়েছি রোগ বৃক্ষ বা বিষ বৃক্ষ। এই চারা থেকে এই এত বড় একটা গাছ হলো, এই চারাটা হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। এই চারাটা যখন বড় হবে তখন একটা মহিরুহু হবে, বিরাট বড় রোগের মহাবৃক্ষ হবে। এটাকে আপনারা বুঝতে পারছেন? এখন মানুষ অসুস্থ হচ্ছে, তার প্রধান কারণ কি আপনারা জানেন? সেটা হলো খাবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এখানে এসেছেন, এবং যেহেতু আজকে অনেকে এসেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি। আমরা চাই মানুষ ওষুধ মুক্ত হোক। আপনারাও কি তাই চান? ডাক্তারের কাছে মানুষ আসে কেন? ওষুধ মুক্ত হতে, সুস্থ হতে, নাকি রোগ পুষতে? সুস্থ হতে আসে। সুস্থ হওয়া মানে হলো ওষুধ মুক্ত সুস্থতা। ওষুধ দিয়ে সুস্থতা, এটা প্রকৃত সুস্থতা নয়। এটাকে আপনারা বিশ্বাস করেন তো? তবে এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জ্ঞান অর্জন। আমরা এখানে এসেছি কিছু জ্ঞান শিখব সুস্বাস্থ্যের জন্যে, যে জ্ঞানটা আমাদের খুবই জরুরি। এখন মানুষ অসুস্থ হচ্ছে, তার প্রধান কারণ কি আপনারা জানেন? সেটা হলো খাবার। আমরা যে সঠিক খাবার, সেই খাবারগুলো আমরা চিনতে না পারার কারণে আমরা অনেকেই সাদা ভাত খাচ্ছি, এবং আমরা সাদা ভাত যে খাচ্ছি আমরা কি মনে করছি যে এই খাবারটা ঠিকই আছে আমাদের জন্যে, যে সাদা ভাত এটা ঠিক, এবং আমরা এই কারণেই ভাতটা খাচ্ছি। কারা ভাত খান একটু হাত তুলবেন দয়া করে, যারা সাদা ভাত খান। তাহলে আপনাদেরকে আমি যদি বলি এই ভাতটা ভালো না, তাহলে মন খারাপ হবে না? যে বলে কি আমরা এত বছর খেলাম, হ্যাঁ, মন খারাপ হবে না? এখন আপনি নিজের জন্য ক্ষতিকর একটি খাবার খাচ্ছেন, আমি আপনাকে সতর্ক করলাম যেন আপনার লাভ হয়, আপনি যেন সুস্থ থাকেন, কিন্তু আবার আপনি মন খারাপ করছেন। ব্যাপারটা কেমন হলো? মানে এটা কি ভালো হলো? আচ্ছা, তাহলে চলেন আমাদের ভুল বোঝাবুঝির অবসান করার জন্য আমাদের কিছু তথ্য জানা খুব দরকার। তো দেখেন, প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড আমাদের জন্য ক্ষতিকর, এটা কি আপনারা বুঝেন? এই প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুডের ভিতরে এই যে সাদা ভাত, এটা প্রসেসড কেন? কারণ এটার যে ফাইবার থাকে, আপনারা জানেন ফাইবার কাকে বলে? এই যে তুষ চিনেন, ওই যে আমরা যে ঢেকি ছাড়া যে চাল, লাল লাল চাল হয় না, একেবারে সিদ্ধ হইতে চায় না, অনেকক্ষণ ধরে থাকে, এরকম দেখছেন? তো ওইটা ছিল হলো ফাইবার যুক্ত, আর সাদা চাল হচ্ছে ফাইবার মুক্ত। তাহলে আমাদের কি ফাইবার যুক্তই খাওয়ার কথা নাকি ফাইবার মুক্ত খাওয়ার কথা? তাহলে আমরা মুক্ত খাচ্ছি, ফাইবার মুক্ত খাচ্ছি, এটা হলো একটা প্রবলেম। আর একটা প্রবলেম হচ্ছে ওই যে আগের মানুষ খেতে হলো ন্যাচারাল ধান, প্রাকৃতিক, এখন মানুষ খায় হাইব্রিড। তা এটাও অতটা প্রবলেম না, কিন্তু আরও প্রবলেম রয়ে গেছে, সেটা হলো কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড দ্বারা এটা উৎপাদিত হয়। তো আপনারা আজকে এসেছেন, কিছু জিনিস আমরা চলেন শিখি। আমরা ভাত সম্পর্কে একটু নলেজ লাগবে, কারণ আমরা সাদা ভাত পবিত্র মনে করে খাচ্ছি, এবং আমরা রুগী হচ্ছি, কিন্তু আমরা এটা বুঝতে পারছি না। এখন ভাত যে খাওয়া ভালো না খারাপ এটা নিয়ে পরে, আগে কথা হলো আমরা কোন ভাত খাবো সেটা তো আগে চিনতে হবে। ধরেন এখন আপনার ডায়াবেটিস হয়েছে, আপনাকে আমরা বললাম ঠিক আছে আপনি ভাতটা কদিন পরে খান, চিনি বেশি, চিনিটা কমুক, তারপর ভাতটা খেন। তা এখন তখন কেমন ভাত খাবেন সেটা তো আগে চিনতে হবে নাকি?
তারপর রুটি চিনতে হবে না, রুটি। তাহলে ধরেন জেনেটিক্যালি মডিফাইড গম অথবা ধান কেমিক্যাল পেস্টিসাইড বা কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করে উৎপাদিত এবং ফাইবার ফেলে দেওয়া এরকম একটি ধান বা গম থেকে তৈরি সাদা ভাত বা সাদা রুটি যদি আমরা খাই, তাহলে অনেক দিন খেতে 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 এক সময় আমরা কি হব? ডায়াবেটিস হতে পারে, প্রেশার হতে পারে, ফ্যাটি লিভার হতে পারে, পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন হতে পারে ইডি, মেয়েদের পিসিওএস হতে পারে বা পিসিওডি হতে পারে। এরকম আরও 60-70টা রোগ হতে পারে বা এটার আরও অনেক কমপ্লিকেশনস আছে। বুঝতে পেরেছেন? এখন ধরেন আমরা যদি ডায়াবেটিস চিন্তা করি, দেখেন একটা ডায়াবেটিস রোগ প্রথমে কি হয়, একটা শিশু থাকে, প্রথমে থাকে ইনসুলিন রেজিস্ট্যান্স, পরে ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে হয় ডায়াবেটিস, আবার ডায়াবেটিস থেকে হয় আরও অনেক রোগ, যেমন ডায়াবেটিসের কারণে চোখ নষ্ট হয়, এটাকে বলে ডায়াবেটিস কি বলে, রেটিনোপ্যাথি বা চোখে সমস্যা ডায়াবেটিসের কারণে। নার্ভে সমস্যা হয়, এটার নাম হলো নিউরোপ্যাথি। এখন নিউরোপ্যাথি হলে এমনও হতে পারে একটা সময় পাও কেটে ফেলতে হতে পারে, তারপরে চোখ এমন হতে পারে অন্ধ হয়ে যেতে পারে, চোখ অন্ধ হয়ে যেতে পারে, তারপরে হার্ট অ্যাটাক হতে পারে, এমনকি রুগীটা মারাও যেতে পারে, অথবা ওপেন হার্ট লাগতে পারে, অথবা রিং লাগতে পারে, অথবা একসময় মারাও যেতে পারে। তো এই হার্ট অ্যাটাকের জন্য যে মূল কারণ সেটা হলো ডায়াবেটিস। আরও অনেক কারণ আছে কিন্তু ডায়াবেটিস একটি কারণ। তারপরে ধরেন ব্রেন স্ট্রোক করতে পারে, তাহলে আপনি প্যারালাইসিস হয়ে যেতে পারেন বা মারাও যেতে পারেন। তাহলে আপনার স্মৃতিভ্রষ্ট যে রোগ আছে অ্যালজাইমার্স বা ডিমেনশিয়া এমনও হতে পারে। তাহলে ডায়াবেটিস থেকে দেখেন কতগুলো শাখা বেরোচ্ছে, খেয়াল করেছেন? খেয়াল করেছেন? তাহলে অনিয়মের ফলে যে কটা রোগ হয় তার ভিতর ডায়াবেটিস হলো একটি। এই একটি রোগের আবার কতগুলো শাখা প্রশাখা, যেমন লিভার নষ্ট, লিভার সিরোসিস, যেমন কিডনি নষ্ট, কিডনিতে আপনার পরবর্তীতে ডায়ালাইসিস অথবা কিডনি ট্রান্সপ্লান্ট। এভাবে দেখা যাচ্ছে যে পেটেরও প্রবলেম হয়, জয়েন্টের প্রবলেম হয়, নি জয়েন্ট কেটে ফেলতে হয়, মাজায় প্রবলেম হয়, মাজায় অপারেশন লাগে, এরকম বহু প্রবলেম হয় শুধু ডায়াবেটিসের কারণে। এটাকে বলে ম্যাক্রোভাস্কুলার আর মাইক্রোভাস্কুলার যে কমপ্লিকেশনস। ম্যাক্রোভাস্কুলার মানে বড় বড় মানে যেগুলো ভেসেল আছে, যেগুলো মোটা মোটা, আর মাইক্রো হলো চিকন চিকন সূক্ষ্ম সূক্ষ্ম যে ভেসেলগুলো, সেগুলোতে প্রবলেম। তাহলে ম্যাক্রোভাস্কুলার আর একটা কি মাইক্রোভাস্কুলার, ঠিক আছে? তাহলে আমরা ডায়াবেটিস যদি আমার না থাকে তাহলে তো আমার এই কমপ্লিকেশন হওয়ার কোনোই কারণ নাই, কি ঠিক আছে? এখন ডায়াবেটিস হবে না কিভাবে? যদি আমার ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে তাহলে পরে ডায়াবেটিস হবে, তাহলে যদি ইনসুলিন রেজিস্ট্যান্স না থাকে তাহলে ডায়াবেটিস হতে পারবে না। আমরা টাইপ 2 নিয়ে কথা বলছি, টাইপ 1 হলো ইনসুলিনের অভাব, সেটা ভিন্ন। তাহলে বলেন টাইপ 2 ডায়াবেটিস, সবাই বলি টাইপ 2 ডায়াবেটিস ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে ডায়াবেটিস হয়। টাইপ 2 ডায়াবেটিস ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে হয়। এই ইনসুলিন রেজিস্ট্যান্সটা দেখেন একটি চারা গাছের মতো লাগছে, এটা হলো ছোট চারা গাছ। ধরেন আপনার এখনও ডায়াবেটিস হয়নি, কার কার ডায়াবেটিস নেই একটু হাত তোলেন তো আপনারা। এই দেখেন আপনারা কি ভাবছেন, আপনার ডায়াবেটিস নেই তাই না? ওকে, তা এখন আপনি যদি ইনসুলিন রেজিস্ট্যান্স পেশেন্ট হন তাহলে কিন্তু এই ডায়াবেটিস হওয়ার যে সূচনা সেটা অলরেডি হয়ে গেছে। কি বুঝতে পারছেন? সূচনাটা হয়ে গেছে, পরে আস্তে আস্তে আপনার ডায়াবেটিস হবে, অথবা আপনার ফ্যাটি লিভার, পিসিওডি, আর্থ্রাইটিস, গাউট, অবেসিটি, ডিসলিপিডিমিয়া, স্ট্রোক, ইডি, ইরেকটাইল ডিসফাংশন, উচ্চ রক্তচাপ, ডিমেনশিয়া, অ্যাথেরোস্ক্লেরোসিস ইত্যাদি নানান কমপ্লিকেশনস হতে পারে। তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে অনেক রকম কমপ্লিকেশনস হচ্ছে। এখন আপনাদের কি জানতে মনে ইচ্ছা হয় না যে ইনসুলিন রেজিস্ট্যান্স হয় কেন? এখন যদি একটা লোকের ইনসুলিন রেজিস্ট্যান্স না থাকে তাহলে এতগুলো রোগ আর হচ্ছে না, কি ঠিক আছে? এখন ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে পরবর্তীতে এই কতগুলো রোগ হয় দেখেন। এখন এক একটা রোগের আবার অনেকগুলো কমপ্লিকেশনস আছে। ধরেন একটা লোক স্ট্রোক করেছে, তার প্যারালাইসিস হয়ে আছে, তখন তার বেডসোর হতে পারে, বিছানায় পড়ে থাকতে থাকতে দেখা গেল পচা শুরু হয়ে গেছে, বেডসোর হয়েছে, দেখা গেল তারে নাকে নল দিয়ে খাওয়াচ্ছে, এইটা লাংসে গিয়ে অ্যাসপিরেশনাল নিউমোনিয়া হলো, নিউমোনিয়া হয়ে দেখা গেল রোগটা মারা গেল। এরকম হতে পারে কি না? তা এরকম নানান কমপ্লিকেশনস হতে পারে, ঠিক আছে? কোষে ওভারলোড এইটার কারণে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, আর ইনসুলিন রেজিস্ট্যান্সের হয় অনেকগুলো রোগ।
তাহলে এটা হলো একটা বটবৃক্ষের মতো। তা আমরা এটার নাম দিয়েছি রোগ বৃক্ষ বা বিষ বৃক্ষ। এই তার চারা থেকে এই এত বড় একটা গাছ হলো, এই চারাটা হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। এই চারাটা যখন বড় হবে তখন একটা মহিরুহু হবে, বিরাট বড় রোগের মহাবৃক্ষ হবে। এটাকে আপনারা বুঝতে পারছেন? তাহলে এখন এই পুরো গাছটা আমি যদি গোড়া মেরে কাটি অথবা গাছটা যদি হইতেই না দেয়, রোগ যদি হইতেই না দেয়, তার মানে ইনসুলিন রেজিস্ট্যান্স যদি না থাকে তাহলে এই রোগগুলো হবে না। এটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। এখন আপনারা যারা হাত তুলেছেন আপনাদের ডায়াবেটিস তো নেই সত্যি, তাই না? ঠিক, ওকে। তাহলে ডায়াবেটিস আছে তারা হাত তোলেন। এই যে এত লোকে ডায়াবেটিস হয়ে গেছে, ওকে নামান। তার মানে যাদের ডায়াবেটিস হয়ে গেছে তাদের কিন্তু আগে ইনসুলিন রেজিস্ট্যান্স ছিল এক সময়, কিন্তু আপনারা এটা কখনো টেস্ট করার নাই, বুঝলেন? তা আজকে যারা এসেছে ওরা অনেক ভাগ্যবান। কেন? ওদের ডায়াবেটিস এখনো হয়নি, কিন্তু ওরা আজকে টেস্ট করাবে ইনসুলিন রেজিস্ট্যান্স, এবং ভবিষ্যতে হবে কিনা সেটা আজকেই বুঝে যাবে। এখন বুঝলে সে কি করবে? সে নিজেকে পরিবর্তন করবে, করে ওর ইনসুলিন রেজিস্ট্যান্সটা দূর করে দিবে। তাহলে সামনে 60-70টা রোগ হওয়ার আর তার কোনো সুযোগ থাকছে না। এটা ভালো করে আজকে বুঝতে হবে, সবাইকে বুঝতে হবে এটা ভালো করে। তাহলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কাদের জানেন? যাদের হার্টের কি চলাফেরা নাই। হার্টের চলাফেরা নাই মানে কি? মানে রক্ত চলাচল। আরে রক্ত চলাচল আছে, কিন্তু ওই যে জোরে চলা আস্তে চলা, মানে একটা স্রোত, ব্যাপারটা বুঝছেন? আমরা যে ব্যায়াম করি, যে সকালে খেললাম, ঝমঝম করে ঘামলাম, একেবারে সব ভিজে টিজে গেছে, 3টা গেঞ্জি চেঞ্জ করতে হয়েছে আজকে, সব যেটা পড়তে ভিজে যাচ্ছে, আর একটু পর ব্যাট ভিজে যাচ্ছে, একটু পর হাত মুছতে হইতেছে। আমার 4টা ব্যাট আছে একই রকম, কারণ হলো যে এই ভিজে যাবে আর একটা চেঞ্জ করে ফেলবো আর কি, নাহলে পিছলায় দেখা গেলো মারলাম, ব্যাট চলে গেল আর একজনের মাথায় লাগলো, তাহলে তো হইলো না। ব্যাপারটা বুঝছেন? তো এই জন্যে বলেন ঘাম ঝরাবো, সুস্থ থাকতে কি করতে হবে? ঘাম ঝরাতে হবে। ডায়াবেটিস রোগীর কি বেশি? তো সে 6 বেলা চিনি খায়, এটা হইলো? এখন ডায়াবেটিস মানে হলো হয় ইনসুলিন নাই, তাহলে টাইপ 1, অথবা ইনসুলিন কাজ করতে পারে না। তাহলে দুইটা কারণ, একটা হলো ডায়াবেটিসের সংজ্ঞার ভিতরে আছে, ডায়াবেটিস মানে ইনসুলিনের অভাবে হয়, অথবা ইনসুলিন আছে কিন্তু ব্যবহার হতে পারছে না, ইনসুলিনের স্বভাবে হয়। আসলে অ্যাকচুয়ালি ইনসুলিনের স্বভাব বলে কিছু নাই, কারণ ইনসুলিনের এখানে কোনো প্রবলেম না, প্রবলেম হচ্ছে কোষের। কিসের প্রবলেম? বলেন কোষে জায়গা আছে, কোষে জায়গা আছে, রক্তের চিনি কোষে ঢুকবে, নো প্রবলেম, কোনো বাধা নাই, ইনসুলিন ওকে। এটাকে বলে ইনসুলিন সেন্সিটিভিটি ভালো, মানে ইনসুলিনের সেন্সিটিভিটি ভালো। সেন্সিটিভ মানে ইটস ওয়ার্কিং, সেন্সিটিভ গুড। আর রেজিস্ট্যান্স মানে ইটস নট ওয়ার্কিং প্রপারলি, মানে এটা ভালোভাবে কাজ করছে না। ক্লিয়ার? বুঝতে পারতেছেন তো? তাহলে কেন পারছে না? বিকজ কোষে ওভারলোড আছে। বলেন কোষে ওভারলোড আছে, বলেন কোষে ওভারলোড আছে, গুড। তাহলে কেন আছে? কোষে চর্বি আছে। বলেন কোষে কি আছে? কেন আছে? হ্যাঁ, এইবার আমার ঘাড়ে দোষ। বলেন আমি খাইছি আর জমাইছি, ব্যায়াম করি নাই কিন্তু খাইছি, রাত জেগেছি কিন্তু খাইছি, টেনশন করেছি কিন্তু খাইছি। বলেন খাইছি, জমাইছি, জমতে জমতে ওভারলোড। এইটাই 60-70টা রোগের মূল কারণ। দেখেন বোঝেন কিনা? এটা বুঝলে বুঝছেন এবার? তাহলে সোজা নাকি কঠিন? না, এটা তো কঠিন না, সোজা। এটা সোজা না কঠিন? তাহলে বলেন 60-70টা রোগের মূল কারণ কি? কোষে জায়গা নেই। কোষে জায়গা নেই মানে কি? ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে কি হয়? ডায়াবেটিস, প্রেশার, পিসিওডি, 60-70টা রোগ হয়। ক্লিয়ার? এটা ভালো করে বুঝতে হবে। তাহলে ওই যে গাছটা মনে আছে, এই গাছটা এই ইনসুলিন রেজিস্ট্যান্স কিভাবে জন্ম নিছে? বলেন কোষে ওভারলোডের কারণে। যারাই ভালো হয়েছে, আমরা যা বলেছি এটা মেনেই ভালো হয়েছে। ভালো হয়েছে তারা ব্যায়াম করে ভালো হয়েছে, আগে করতো না। তারা এখন আর্লি ঘুমায়, আগে রাত জাগতো। তারা এখন মনকে নিয়ন্ত্রণ করা শিখতেছে বা শিখছে, আগে মনের উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। তারা স্বাস্থ্যকর খাবার চিনছে, আগে যা পাইছে তাই খাইছে, সবাই যা খায় তাই খাইছে, কিন্তু এখন সে খাবার চিনে এবং সে তার জন্য কোন খাবারটা উপযুক্ত সেটাই সে এখন বুঝতেও পারে এবং বাছাই করে। আর সবচেয়ে বড় কথা হলো যারা আমাদেরকে ফলো করেন, আচ্ছা আমরা যে খাবারগুলো খেতে দেই মজা লাগে?
জোরে বলেন, লাগে মজা? তাহলে আমার যদি এটা খেতেই মজা লাগে, আজকে বিশ্বাস না রেস্টুরেন্টে খেয়ে দেখেন, তাহলে আমি নষ্ট খাবার খেতে যাব কেন? আমি যদি মজা না পাইতাম তাইলে না আমার আরেকটা মজার খাবারের প্রতি আমার আকর্ষণ। কি ভাই, বুঝেন না কথা? এখন পর্যন্ত কেউ বলে নাই যে আমাদের খাবার খেতে মজা না, কারণ আমরা মগজ খাই, তারপরে অনেকের পায়া খেতে পছন্দ এবং ডাক্তাররা পায়া খেতে দেয় না, ঘি খেতে পছন্দ, ডাক্তাররা ঘি খেতে দেয় না, কুসুম খেতে দেয় না, অথচ কুসুম হলো আসল মজা। তা ডিম না খেয়ে পারলে কুসুম খাবো, তো কুসুম খেতে দেয় না। তা আমরা তো গরুর মাংস খাই, জালাল ভাই, গরুর মাংস খাই, খাসির মাংস খাই, কলিজা খাই, কলিজা, হ্যাঁ, মগজ খাই। কত মানুষের মগজ খাইলাম, কত মানুষের কলিজা খাইলাম, ব্যাপারটা বুঝতে পারছেন? বুঝেন নাই কথা? তা আমরা হাড়ের ভিতরে সুড়ুক খাই, আরে মজাদার জিনিসগুলোই তো এগুলা, কি কন? তো তাহলে আপনারা এখানে এসে মন খারাপ কেন? আপনাদেরও তো ডিমের কুসুম ফালাই দিতে গেছ, আপনাদের তো কোনো তেল খাবে না। ওই যে একটু আগে এক ভাই এসে কয়ে গেল কোনো তেল নাকি খাওয়া যাবে না। নো, তেল খাইতে আমি নিষেধ করি না, বরং আমি তেল বেশি বিক্রি করি। এখানে কোকোনাট অয়েল আছে, এমসিটি আছে, ঘি আছে, সরিষার তেল আছে, জয়তুনের তেল আছে, মানে কত তেল, সাথে ঘি। আগে তো মানুষ তেল দিত, এখন তেল না ঘিও দেয়। কালকে ছাদে গেছি, তো বলতেছে যে কি, আমি বললাম যে ছাদে যাব রোদ পোয়াবো, তো বলে যে তাহলে তেল নিয়ে যা। আমি কই সাথে ঘিও, কয় যে না ঘি নাকি দেওয়া যাবে না। আমি কেন এমনি দুষ্টামি করলাম আর কি, যে এখন তো সবাই তেল দেয়, আমরা যদি একটু ঘি দেই সাথে তাহলে কেমন হয়, ব্যাপারটা বুঝতে পারছেন? তো যাই হোক, ওটা দুষ্টামি ছিল। এখন আপনারা তেলও খাবেন, ঘিও খাবেন। মানুষ তো এখন তেল দিয়ে অনেকে অনেক উপরে উঠে গেছে, দেখছেন না, তেল বাস। তা আমরা তেল খাই, তেল খাইতে নিষেধ করি না। আপনারা এখনো আমার সম্পর্কে ভুল ধারণা, তেল খাইতে নিষেধ করছি, জীবনেও না। নষ্ট তেল খাইতে নিষেধ করি, পোড়া মোবিল খাইতে নিষেধ করি। ক্লিয়ার, বুঝতে পারছেন? এইগুলো যারা মেনেছে, মেনে শ্বাসের ব্যায়াম করেছে, ইউটেরাসের ব্যায়াম করেছে, কেগাল এক্সারসাইজ করেছে, তলপেটের ব্যায়াম করেছে, পেটের ব্যায়াম করেছে, কফিয়ানামা করেছে, রোদে গিয়েছে, বরফ থেরাপি করেছে, এই সব কিছু মেনেছে, তারপর আস্তে আস্তে ভালো হয়েছে আর কি। ও 7 দিন হয়েছে ওর মা মানতেছে, তা আরও 7 মাস মানুক না, তারপর দেখা যাবে যে ওনার কি হয়। বুঝেন না কথা? আমাদের ফলো করে সিরোসিস লেভেলের যাদের সমস্যা, তারা লিভারে এখন 1 ফোঁটা চর্বিও নাই, বলছে যে লিভার এখন ভালো, আমাদের ফলো করেছে। তাহলে আমাকে ফলো করে লিভার নষ্ট হবে, পাগল নাকি? তারপর ইজিএফআর একজনের 28 ছিল, আমাকে ফলো করে 100 হয়ে গেছে। হ্যাঁ, একজন মুরব্বী মানুষ। হ্যাঁ, আন্টি কই ইজিএফআর? আচ্ছা থাক, বলবে না। কত ছিল জানি ইজিএফআর আপনার? 28 ছিল। হ্যাঁ, তারপরে কত হয়েছে আপনার? 73। 28 থেকে এই যে ওনার 73 হয়েছে ইজিএফআর। এবার ওনার পিছনে লাগছে, এই আপনার ইজিএফআর কেমনে বাড়াইলেন, ঠিক আছে না? হ্যাঁ, আরে উনি তো বলেই গেছে যে আমাকে ফলো করছে, বুঝলেন না কথা? তাহলে আপনি জেকে লাইফস্টাইলের গাইডলাইন পড়ুন, আমি কি বলি শুনুন, আমি যে শিখাই শিখুন, এখানে এসে ডাক্তার কি বলে শুনুন, আপনার পুষ্টিবিদ কি পরামর্শ দেয় এগুলো শুনুন, 1 মাস মেনে আবার আসুন, এভাবে মানতে থাকুন। বিশ্বাসটা হলো সবচেয়ে বড়। বিশ্বাসের মাধ্যমে আপনার ব্রেন কেমিস্ট্রি রিলিজ করে, জানেন আপনারা? এটা নিউরো ট্রান্সমিটার। শোনেন একটা, হ্যাঁ গুড, উনি এখন প্রোটিন খায়, আমাদের এখানে জিম করে। তো অনেক কিডনি রোগীকে প্রোটিন খেতে দেয় না, অনেক কিডনি রোগীকে চিয়া সিড খেতে দেয় না, ফ্ল্যাক্স সিড খেতে দেয় না। তো এগুলো আগের কথা, এগুলো ভুয়া, এগুলো পুরাতন রীতিনীতি। এখন আমাদের রুগীরা সব কিছুই খাচ্ছে, তবে আমরা অবশ্যই সিরিয়াস রুগীর ক্ষেত্রে সিরাম ইলেকট্রোলাইট, পটাশিয়াম লেভেল এগুলো আমরা চেক করি, তার ইজিএফআরগুলো চেক করি। হ্যাঁ, তারপর তাকে বেকিং সোডা, মানে তার অ্যাসিডিক এনভায়রনমেন্ট থেকে তাকে অ্যালকালাইন এনভায়রনমেন্টে আনার অনেক রকম বুদ্ধি শুদ্ধি যা আছে আমরা তাদেরকে সাজেস্ট করি। বেকিং সোডা খায়, আরও অনেক কিছু আছে যেগুলো আমরা তাদেরকে বলি, তারা মানে করে। এই ইজিএফআর এখন ধরেন এটা নাকি ভালো হয় না কোনোদিন, শুধু কমেই কমে, তাই এদের বাড়লো। তা এখন যে একটা আমাকে ফলো করে ইজিএফআর হলো এটা, আর আমাকে ফলো করে কিডনি নষ্ট হয়, এটা হলো দুষ্ট কথা, নষ্ট কথা, নোংরা কথা, যারা আমার নামে মিথ্যা রটনা করে তারা বলে। আমার কথা বুঝতে পারছেন? তারা বলে এই কথা। তাহলে আমাকে ফলো করে কিডনি ভালো হচ্ছে আর বলে কিডনি নষ্ট হয়, আমাকে ফলো করে আইবিএস ভালো হচ্ছে, তা আমাকে ফলো করে বলে পেটের সমস্যা হবে, আমাকে ফলো করে লিভার ক্লিন হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো আমি কি বলেছি, স্বাস্থ্যকর খাবার খান, পরিমিত খাবার খান, আর্লি ঘুমান, ভোরে উঠুন, রোদে যান, ঘাসে হাঁটুন। তো কোন জিনিসটা খারাপ? আর কোনো ওষুধ তো দিচ্ছি না, আর কোনো অপারেশনও তো করছি না, প্রবলেম কোথায়? তো আপনি যে ডাক্তার দেখান, তো এই যে পা কাটলো, 8 লাখ টাকাও গেল, পাঠাও গেল, এটাই ভালো না? তা এখন আমাকে যদি আপনারা
মনে করেন যে ফলো না করেন, তো ঠিক আছে, আপনি আপনার মতো চলেন, তারপর দেখা যাবে, তারপর আইসা বলবেন যে হ্যাঁ আমি ভুল করেছি। তো ভুল করালে তো ভালো, কিন্তু ভুল করে যদি অঙ্গহানি হয় সেটা তো ভালো না। যত ওষুধ আপনারা খাচ্ছেন, ওষুধের চেয়ে 3 গুণ বেশি কার্যকর, যেটা হলো আপনি ওষুধ বানাতে পারেন ব্রেন থেকে উইদাউট এনি মানি। জাস্ট যদি ব্রেনকে বোঝাতে পারেন কিভাবে কি করতে হবে, তাকে উইম অফ করেন, ট্রেনিং করান, বরফ থেরাপি করান, এবং ব্রেন দিয়ে আপনি তৈরি করবেন আপনার নিউরো ট্রান্সমিটার, আপনার বিভিন্ন রোগের ওষুধ। তাহলে আপনি চাইলে সব রোগের ওষুধ বানাতে পারেন, কারণ যেই ওষুধ আপনার শরীরে কাজ করে অবশ্যই সেটা আপনার শরীরের ভেতরেই আছে, তা না হলে বাইরে থেকে কোনো কিছু ভেতরে গিয়ে কোনো দিন কাজ করবে না। আমার বডিতে ইনসুলিন আছে, আমি বাইরে থেকে ইনসুলিন দেই। আমার বডিতে চিনি আছে, আমি বাইরে থেকে চিনি নিচ্ছি, বুঝতে পারছেন? আমার গ্লাইকোজেন আছে, ভেঙে এটা চিনি হতে পারে। তাহলে আমার বডিতে যত ওষুধ যেটা বডিতে কাজ করে, অবশ্যই মনে রাখবেন সেটা রিসেপ্টর সাইট আছে। রিসেপ্টর সাইট আছে মানে ওই কেমিক্যাল আপনার বডির মধ্যেই আছে। তাহলে আপনি বানাইতে পারবেন না কেন? রিসার্চে দেখা গেছে যে যেই ওষুধ আপনি তৈরি করবেন সেটার পাওয়ার 3 গুণ বেশি, আর তার কোনো সাইড এফেক্ট নেই, কারণ এটা আপনার বডির ভিতর তৈরি হচ্ছে। আর যেসব ওষুধ আপনি বাইরে থেকে খান, ওই যে ভিতরের ওষুধের চাইতে 3 গুণ পাওয়ার কম এবং সাইড এফেক্ট 10 গুণ 20 গুণ বেশি। তাই সেটা খেয়ে আপনি আরো বড় রোগী হবেন। ক্লিয়ার? বুঝতে পারছেন? অতএব চেষ্টা করুন ওষুধ মুক্ত হয়ে সুস্থ থাকার। আমরা ওষুধের বিরুদ্ধে নই, তবে আমরা সারা জীবন ওষুধ খেতে হবে সেটার বিরুদ্ধে। আমরা চাই ওষুধ থেকে বাঁচতে, আমরা চাই ওষুধ মুক্ত হতে। আমরা ডাক্তারদের বিরুদ্ধে নেই, কিন্তু আমি সুস্থ থেকে যেন ডাক্তারের কাছে যাওয়া না লাগে আমরা সেটার চেষ্টা করব। ঠিক আছে? মনে থাকবে, আমরা চাইবো সুস্থ থাকতে, যেন ডাক্তার দেখাতে না হয়, আমি ওষুধ খেতে যেন না হয়, সেভাবে আমি চলবো, আমরা নিজের যত্ন করব। ঠিক আছে ইনশাল্লাহ? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।